স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি আমি পার্থ বণিক। চ্যাম্পিয়ন হবার স্বপ্ন দেখে টাইগাররা রীতিমতো হতাশ করলো। বিশ্ব আসর মানেই যেন ভক্তদের জন্য কষ্টের এক মঞ্চ। এবারও শান্তরা বড় ধাক্কাই দিল। সাবেক ক্যাপ্টেন আমিনুল ইসলাম বুলবুল বলছেন সম্ভাবনা আছে, কিন্তু ভুল নির্দেশনায় বাংলাদেশের ক্রিকেটের এমন অধঃপতন। পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। এভাবে চললে হয়তো আরো 100 বছর আমরা কোথায় যাবো জানি না। উই নিড টু সিট ডাউন অ্যান্ড থিঙ্ক। আশা করেছিলাম যে ধরেন এই যে একটা বড় চেঞ্জ আসলো বাংলাদেশে, একটা সংস্কার আসলো, এই সংস্কারের মাধ্যমে হয়তো একটা নতুন কিছু দেখতে পাবো। ইনফ্যাক্ট কিছু দেখতে পাই নতুন, অল দ্য সেম, সব কিছু আগের মতো মনে হচ্ছে। নতুন কিছু দেখতে পাইনি তো এখনো। যদি সুযোগ থাকে আসে করবেন, অলওয়েজ রেডি। এসেই বলছি অলওয়েজ রেডি, ফ্রি নো প্রবলেম। আমার কাছে মনে হয় বাংলাদেশ ইজ এ গোল্ড মাইন ফর ক্রিকেট এবং আমরা সময় নষ্ট করছি। আইসিসি ইভেন্ট মানেই কষ্টের স্মৃতি, কোটি ভক্তের সঙ্গে ক্রিকেটারদের আয়নাবাজি। এবারও তার ব্যতিক্রম হয়নি। বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেছে এক ম্যাচ আগেই। বারবার কেন হয় এমন ভরাডুবি? এবার তো চ্যাম্পিয়ন হবার স্বপ্ন দেখিয়ে টাইগাররা রিকি পন্টিং এর ভবিষ্যৎবাণীকেই সত্যি করতে যাচ্ছে। অনেকদিন ক্রিকেট খেলেছেন, অনেকদিন ক্রিকেটের সঙ্গে আছেন, এখনো ক্রিকেটটা ফলো করেন বাংলাদেশের। আপনার বিশ্বাস কি আসলে বাংলাদেশ, এই যে বিশ্বকাপের কথা বলি, বিশ্বকাপে আসলে আমরা চ্যাম্পিয়ন হবার স্বপ্ন দেখাই, অনেকে ট্রল করে, আপনি বলছিলেন আদৌ বাংলাদেশ আসলে কবে নাগাদ বিশ্বকাপ ট্রফি জিততে পারে? আপনি কি স্বপ্ন দেখেন? আমি খুব পজিটিভ চিন্তা করি আসলে। আমি দেখেন পৃথিবীতে একমাত্র দেশ বাংলাদেশ যেখানে কিন্তু সবাই একটা স্পোর্টস ফলো করে। বিভিন্ন দেশে বিভিন্ন অন্যান্য স্পোর্টসের সাথে মানুষ সম্পৃক্ত হয়। বাংলাদেশের সারা দেশব্যাপী যে মেধা আছে, বাংলাদেশের যে খেলার আগ্রহ আছে, বাংলাদেশের যে সুযোগ সুবিধা আছে, আর সুযোগ সুবিধা বলতে যে আইসিসি ইভেন্টসগুলো খেলার সুযোগ আছে, আমার কাছে মনে হয় ম্যাটার অফ টাইম। যদি আমরা ঠিকমতো ওই ট্যালেন্টগুলোকে ঢেলে সাজাতে পারি। কেন আমি এত কনফিডেন্টলি এই কথাগুলো বলছি? আমি এশিয়ার ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে 20টা দেশ প্লাস কিছু ফুল মেম্বারের সাথে কাজ করছি, গ্লোবালি হাই পারফরমেন্স ডেলিভার করছি, ট্রেনিং এডুকেশন চালাচ্ছি। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় বাংলাদেশ ইজ এ গোল্ড মাইন ফর ক্রিকেট এবং আমরা সময় নষ্ট করছি। সেটা কবে হতে পারে যদি আসলে সব ঠিকঠাক থাকে? এইভাবে চললে হয়তো আরো 100 বছর আমরা কোথায় যাবো জানি না। উই নিড টু সিট ডাউন অ্যান্ড থিঙ্ক। মানে এই যে কথাগুলো শুনি, এবং এই কথাটা আপনি অনেকবার শুনেছেন, আপনি কেন আসছেন না ক্রিকেট বোর্ডে? এবং এখন তো একটা সুযোগ ছিল, যেই পরিবর্তনের হাওয়া, অনেকেই আসছেন। ফারুক ভাই এখন বিসিবির প্রেসিডেন্ট হিসেবে আছেন, অনেকে হয়তো বা সামনে আসবেন, আমরা নাম শুনতে পাচ্ছি। আমিনুল ইসলাম বুলবুল কি আসলে বোর্ডে আসছে কিনা, আসার সুযোগ আছে কিনা, বা না আসলেও কেন আসছে না, আসলেও আসলে কি স্বপ্ন নিয়ে আসবে? আসলে সুযোগের কথা যখন বললেন, দেখেন দুটো রোল আছে, একটা হচ্ছে চাকরির রোল, একটা হচ্ছে অনারারি রোল। বা দুটোর একটাও কখনো ওইভাবে সুযোগ হয়নি। তবে আমি খুব আশা করেছিলাম যে ধরেন এই যে একটা বড় চেঞ্জ আসলো বাংলাদেশে, একটা সংস্কার আসলো, এই সংস্কারের মাধ্যমে হয়তো একটা নতুন কিছু দেখতে পাবো। ইনফ্যাক্ট কিছু দেখতে পাই নতুন, অল দ্য সেম, সব কিছু আগের মতো মনে হচ্ছে। নতুন কিছু দেখতে পাইনি তো এখনো। আপনার কাছে কি এই সময়টায় কোনো ধরনের প্রস্তাব এসেছিল? না, আমার কাছে ওইভাবে কোনো প্রস্তাব আসেনি কখনোই, কোনো ফার্ম প্রস্তাব কখনোই আসেনি। যদি সুযোগ থাকে আসে করবেন, অলওয়েজ রেডি। এসেই বলছি অলওয়েজ রেডি, ফ্রি নো প্রবলেম। নিশ্চয়ই অনেক বড় স্বপ্ন দেখেন বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে, সেজন্যই এতটা কনফিডেন্টলি। না, স্বপ্ন থেকে বড় কথা ভালোবাসা। স্বপ্ন থেকে অনেক বড় হচ্ছে ভালোবাসা, মানুষের ভালোবাসা। আজকে আমি যেখানেই আছি, এতদিন ক্রিকেট খেলতে পেরেছি, টু লাভ অফ বাংলাদেশ অ্যান্ড লাভ অফ বাংলাদেশের সাধারণ মানুষ। আমি তার সবাইকে ভালোবাসি। নিঃসন্দেহে ভালোবাসেন, সবাইকে ভালোবাসেন ক্রিকেটকে, যার কারণেই ক্রিকেটের সঙ্গে প্রয়োজনে সুযোগ আসলে আবারও যুক্ত হতে চান বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন, বাংলাদেশের টেস্টে সর্বপ্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশকে নিয়ে যে স্বপ্নটা দেখেন, তিনি সুযোগ না পেলেও বাংলাদেশ যেন খুব দ্রুত সেই লক্ষ্যে আসলে পৌঁছে যান, সেই স্বপ্নটাও দেখছেন। হেমিং জাসিম, 71। অস্ট্রেলিয়া বনাম সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্স ট্রফির বি গ্রুপের হাই ভোল্টেজ ম্যাচটি রাওয়ালপিন্ডিতে হওয়ার কথা ছিল, কিন্তু টসের আগে যে শুরু হলো বৃষ্টি, তার থামলই না। 3 ঘন্টা 10 মিনিট অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন অফিসিয়ালরা। নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারায় অস্ট্রেলিয়া, আর দক্ষিণ আফ্রিকা জেতে আফগানিস্তানের বিপক্ষে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জিতলে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে দুই দলেরই। গ্রুপের শেষ দুই ম্যাচও যদি পরিত্যক্ত হয়, তখনও অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাই উঠবে সেমিফাইনালে। নিজেদের শেষ ম্যাচে যদি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা হারে, তাহলে ইংল্যান্ড আফগানিস্তান ম্যাচে যারা জিতবে তারাই নিজেদের শেষ ম্যাচটি জিতলে উঠে যাবে সেমিফাইনালে।
মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিমকে নিয়ে কড়া সমালোচনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিক। এখনো কেন তারা জাতীয় দলে, এমন প্রশ্ন তুলেছেন তিনি। একই সাথে দেশের জন্য বড় কিছু এনে না দেওয়ার ব্যর্থতা নিয়েও সমালোচনা করতে ছাড়েননি দীনেশ। সেই সঙ্গে বিসিবির চোখে আঙুল দিয়ে দোষ বের করে দিয়েছেন ডিকে। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট। আমি তো ভেবেছিলাম মুশফিক মাহমুদুল্লাহ 2023 ওয়ানডে বিশ্বকাপের পরই অবসর নিবে, কিন্তু তারা আমাকে বেশ অবাক করেছে। এখনো দুজন ক্রিকেট খেলে যাচ্ছে, যা আমাকে চমকে দিয়েছে। 16-17 বছর ধরে ক্রিকেট খেলেও এ দুজন দেশের জন্য কিছুই জিততে পারেনি। ঠিক এভাবেই মুশফিক রিয়াদকে নিয়ে কড়া সমালোচনা করেছেন দীনেশ কার্তিক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের সবচেয়ে অভিজ্ঞ দুই ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, কিন্তু সেই অভিজ্ঞতার ছিটে ফোটাও তারা কাজে লাগাতে পারেননি। 2 ম্যাচে মুশফিকের ব্যাটে 2 রান আর রিয়াদ 1 ম্যাচে করেছেন মাত্র 4 রান। এমন হতশ্রী পারফরমেন্সের চাইতে তাদের কাণ্ডজ্ঞানহীন শট খেলা নিয়েই শুধু প্রশ্ন তোলেননি দীনেশ কার্তিক। এই দুই ক্রিকেটার কেন এখনো অবসর নেননি, সেটা নিয়েই বেশি অবাক হয়েছেন তিনি। বাংলাদেশের ইনিংস শেষে ক্রিকবাজের এক টকশোতে বেশ ঝাঁঝালো মন্তব্য করে বসেন কার্তিক। তিনি মনে করেন রিয়াদ, মুশফিক কেবল কয়েকটা দ্বিপাক্ষিক সিরিজ জিতলেই সন্তুষ্ট হন। 16-17 বছর ক্রিকেট খেলেও তারা দেশের জন্য কিছুই জিততে পারেননি। এখানেই শেষ নয়, দুই সিনিয়রের কারণে জুনিয়ররা সুযোগ বঞ্চিত হচ্ছে, সেই বিষয়টিকেও সামনে এনেছেন এ সাবেক ভারতীয় ক্রিকেটার। তিনি বলছেন, যদি রিয়াদ, মুশফিকের কোনো রিপ্লেসমেন্ট তৈরি না হয় এবং বারবার ব্যর্থ হয়েও তারা খেলে যাবেন, এতে জুনিয়র ক্রিকেটারদের মন ভাঙা ছাড়া কিছুই না। সবশেষে বিসিবির এক হাত নেন কার্তিক। এত ধনী বোর্ড বাংলাদেশ, তাদের কোনো অর্থনৈতিক সমস্যা নেই, তারপরও বিসিবি অল্পতে সন্তুষ্ট থাকে, নিজেদের ঘরের মাটিতে স্পিন নির্ভর উইকেট বানিয়ে সিরিজ জেতে। যদিও কখনো কখনো সফল হয় না তারা, এরপর আবার যখন বিদেশে খেলতে যায় তখন তাদের অনেক লড়াই করতে হয়। মাহমুদুল হাসান সজীব, 71। ডিপিএলের প্রথম প্র্যাকটিস সেশনে দেখা গেল এক নতুন আবাহনীকে। নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ানোর পর হান্নান সরকারের সামনে কোচিংয়ের নতুন চ্যালেঞ্জ। নাহিদ রানা, নাজমুল শান্ত, পারভেজ ইমনদের নিয়ে বেশ আত্মবিশ্বাসী মোসাদ্দেক হোসেন। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আদনান। মোসাদ্দেক হোসেন নিজ গাড়ি থেকে নামলেন, গায়ে ঢাকা ক্যাপিটালসের প্র্যাকটিস কিট, হাতে বাংলা টাইগার্সের কিট ব্যাগ। যদিও তার এবারের অ্যাসাইনমেন্ট এর কোনোটাই নয়। মঞ্চটা ডিপিএল, যেখানে মোসাদ্দেক পারফর্ম করবেন ঢাকা আবাহনীর হয়ে। আবাহনীর দলে এবার বেশ কিছু নতুন মুখ। হান্নান সরকারকে করা হয়েছে কোচ, দলে নেওয়া হয়েছে নাহিদ রানা, পারভেজ ইমনদের মতো ইয়াং ট্যালেন্টদের। ডিপিএল শুরু হতে এখনো বাকি সপ্তাহখানেক, তবে তার আগেই আকাশী নীল শিবিরে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছেন নাহিদ রানা। মোসাদ্দেকের কথাই স্পষ্ট, জমতে যাচ্ছে এ দুজনের ক্যামিও। আশাবাদী আসলে এখন রিসেন্ট নাহিদ রানা ভালো করতেছে এই জন্য আশাবাদী না। আমি নাহিদ রানা যখন শুরু তখন আমাদের সাথেই ছিল, আবাহনীর থেকেই শুরু ওর। তো ওই সময়কার নাহিদ রানা, ওই সময়কার ওর বলের লাইন লেন্থ বা যে অ্যাকুরেসিটা ছিল তার থেকে এখন মাশাআল্লাহ অনেক বেটার করছে। তো সেই জায়গা থেকে আমি অবশ্যই আশাবাদী যে নাহিদ রানা অবশ্যই একটা টিমের এগেনস্টে একা ম্যাচ জিতে দেওয়ার মতো ক্ষমতা রাখে। ডিপিএল এর এবারের দল বদলে সবচেয়ে বড় আপসেট লিটনের দল না পাওয়া, যেখানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে টাকা। বাইরে থেকে বাংলাদেশ ক্রিকেট যতই গ্ল্যামারাস দেখাক, পেছনের বাস্তবতা মোসাদ্দেকের চেয়ে ভালো আর কেই বা জানেন। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা টিমের প্রত্যেকটা প্লেয়ার সাফার করতেছে। যদি আপনি ডোমেস্টিক ক্রিকেটের চিন্তা করেন তাহলে বিপিএল থেকেই এই রেশিওটা শুরু হয়েছে। সো এরপরে যখন প্রিমিয়ার লিগটা সবাই মেইন বেস করে চলে, পুরো বছরের একটা পারিশ্রমিকের ব্যাপার থাকে এখানে, তো ওইটাতে আমার মনে হয় যে অনেক বড় একটা লস প্লেয়ারদের জন্য। বাট এন্ড অফ দ্য ডে খেলতে হবে, কারণ এটার উপরেই বেস করে আমাদের সব কিছু ডিপেন্ড করে, যে ন্যাশনাল টিম থেকে শুরু করে আমাদের মেইন প্ল্যাটফর্ম আমার কাছে মনে হয় যে ঢাকা প্রিমিয়ার লিগ। এদিকে আবাহনীর দলে অনেক রদবদল, পুরনো 2-4 জন বাদে বাকি সবাই নতুন। তবে এ নিয়ে মোটেও বিচলিত নন মোসাদ্দেক হোসেন। আন্ডার-19 প্লেয়ারদেরকে নিয়েই করতে চান প্ল্যান। যে এক্সাইটিং একটা টিম, যারা এখানে অনেক ইয়াং প্লেয়ার আছে, রাব্বি আছে, মৃত্যুঞ্জয় আছে, জিশান আছে, পারভেজ ইমন আছে, ওরা খুবই এক্সাইটিং। ওদের ওই চ্যাম্পিয়ন মনোভাবটা আছে যারা আন্ডার-19 থেকে আসছে। সো আমার কাছে মনে হয় যে ওরা যদি ডেলিভার করতে পারে ঠিক মতো, অবশ্যই একটা ভালো রেজাল্ট আশা করতে পারি। মোহাম্মদ আদনান, 71।
শুরু হয়ে গেছে কাউন্টডাউন। আসছেন বাংলাদেশ ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় তারকা। জানা গেছে হামজা চৌধুরীর দেশে আসার ফাইনাল শিডিউল, যেখানে শুধু দলের সাথে যোগ দেয়াই নয়, আছে চমকপ্রদ বেশ কিছু আয়োজন। হামজা চৌধুরীর বাংলাদেশে আসা এবং জাতীয় দলের হয়ে সবশেষ খবর জানাচ্ছেন বিস্তারিত রিপোর্টে। ম্যাচ শেষে ফ্যানদের সাথে ফ্রেমবন্দি হচ্ছেন, ভক্তদের আবদার মিটিয়ে সেলফিও তুলছেন। একবার ভাবুন, আর কদিন পর এই অটোগ্রাফ কিংবা ফটোগ্রাফের জন্য লাইন লাগবে বাংলাদেশের ফুটবল ম্যাচেও। কারণ তারকাটা যে হামজা চৌধুরী, লাল সবুজ জার্সিতে নতুন মহারথী। এরই মধ্যে 25 মার্চ ঘিরে কাউন্টডাউন শুরু হয়েছে সাউথ এশিয়ান ফুটবলে। ওই দিন শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ, যেখানে বাংলাদেশের হয়ে অভিষেক হবে ইংলিশ প্রিমিয়ার লিগ মাতানো হামজা চৌধুরীর। অবশেষে জানা গেছে সেই হামজা উন্মাদনার দিনক্ষণ। বাফুফে সূত্রের খবর, চাইলেও আগেভাগে বাংলাদেশে আসতে পারছেন না হামজা চৌধুরী। 16 মার্চ চ্যাম্পিয়নশিপে শেফিল্ড ওয়েডনেসডের বিপক্ষে ম্যাচ আছে তার। ওটা শেষ করেই ধরবেন বাংলাদেশের ফ্লাইট। পরদিন 17 মার্চ এমিরেটসের ফ্লাইটে পৌঁছাবেন ঢাকা। ওই দিন অথবা পরের দিন 18 মার্চ একদিনের সংক্ষিপ্ত সফরে তার পূর্বপুরুষের ভিটা মৌলভীবাজারে যেতে পারেন হামজা, যদিও এই ট্রিপ এখনো কনফার্মড না। এদিকে সৌদি আরবে ক্যাম্প শেষে 18 মার্চ ঢাকা ফিরবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। একদিন বাদে 19 মার্চ সেই টিমের সাথে যোগ দেবেন হামজা। খুঁজবে বাংলাদেশের লাখো ফুটবল ফ্যানের অপেক্ষা। হামজাকে নিয়ে উন্মাদনায় মেতে উঠবে টেকনাফ থেকে তেঁতুলিয়া। অবশ্য হামজাকে নিয়ে সেলিব্রেশনের সময় খুব একটা পাচ্ছেন না ভক্তরা। 20 মার্চ সকালে ভারতের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবে বাংলাদেশ ফুটবল দল। ঢাকা থেকে কলকাতা এবং সেখান থেকে শিলংয়ে পা রাখবেন হামজা চৌধুরীরা। জানা গেছে লাল সবুজের জার্সিতে ছেলে হামজা চৌধুরীর অভিষেক ম্যাচ গ্যালারিতে বসে দেখবেন তার বাবা মা। তবে রমজানের কারণে শেষ পর্যন্ত তার মা নাও আসতে পারেন। তবে বাবার শিলংয়ে যাওয়া অনেকটাই নিশ্চিত। পার্থ বণিক, ৭১। মাঠের ফুটবলে 90 মিনিটের লড়াই যেন হয়ে উঠেছে অনেক বেশি মর্যাদার। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। দুটি প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজরা, যার প্রথমটা খেলতে বুধবার মাঠে নামছে বাংলার মেয়েরা। দ্বিতীয় ম্যাচ হবে মার্চের 2 তারিখ। অনুবাপের রিপোর্ট। এক ঝাঁক নতুন মুখ, রয়েছে নতুন স্বপ্ন। উড়ন্ত সাম্পানে চড়ে ওরা দিয়েছে পাড়ি, লিখবে অর্জনের গল্প, জবাব দিবে মাঠের ফুটবলে। আরব আমিরাতের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলতে যাওয়া দলটাকে লেগেছে বেশ চনমনে। সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সাহস ওদের আছে। ওরা চায় দেশবাসীর শুভকামনা। 26 তারিখ এবং 2 তারিখ দুটা ম্যাচ খেলবো এবং দেশবাসীর কাছে চাওয়া তারা যেন আমাদেরকে দোয়া করে এবং আমরা তাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি। নানা ঘটনায় বাইরের বোঝাটা লাগছে ভারী। মাঠে নামার আগেই যেন চাপে এই মেয়েরা। হেড কোচ পিটার বাটলারের আস্থার প্রতিদান ওরা দিতে চায় সামর্থ্যের সবটুকু দিয়ে। ফিফা ফ্রেন্ডলি ম্যাচের প্রতিপক্ষ আরব আমিরাত র্যাঙ্কিংয়ে এগিয়ে। ওদের সাথে টেকনিক, ট্যাকটিস, বন্ডিং আর স্টেমিনা সবখানেই পিছিয়ে থাকবে এই নতুন দলটা। মনোভাব ও দায়বদ্ধতার গুরুত্বের ওপর জোর দিয়ে ভাঙতে হবে বাধার দেয়াল। এখানে অনেক নতুন প্লেয়ার্স আছে, সো তাদের জন্য এটা একটি চমৎকার একটি অভিজ্ঞতা এবং একই সাথে একটি বিরল সুযোগ। আমি নিজেও অত্যন্ত মোটিভেটেড টিমের সাথে মিট করে। আফটার অল দেয়ার আমাদের বাংলাদেশ জাতীয় দল, সো উই আর অল ভেরি মোটিভেটেড এবং আমরা খুবই আশাবাদী ইনশাল্লাহ যে তারা ভালো খেলবে, সেটাই আমাদের গোল, এবং ইনশাল্লাহ ভালো রেজাল্টও দিবে। স্বাগতিক আরব আমিরাতের সাথে ফিফা প্রীতি ম্যাচে মাঠে নামার আগে একটা সেশন মাঠের অনুশীলন করার সুযোগ পেয়েছে জাতীয় নারী ফুটবল দল। অর্ণব বাপি, ৭১। এই ছিল এখনকার খেলা যুগে সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।